Hey guys, this is Sripadna Guha and you are watching my YouTube channel. Welcome all to my new vlog. এখন আমি চলে এসেছি ইকো পার্কে। ইকো পার্কের 4 নম্বর গেট দিয়ে ঢুকে এসেছি। 7 ওয়ান্ডার্সে আমি এখন ঘুরছি। আর এখানে কিছু আমাদের ফটোশ্যুটের প্ল্যান ছিল, সেটাও আমরা একসাথে করছি। তাহলে চলুন কি কি হতে চলেছে, কি কি করছি সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে সঙ্গে থাকুন। ইউপি থেকে ফেরার পর আমার কলকাতায় তেমন কোনো ঘুরতে যাওয়া হয়নি, তাই জন্য আমি আর অরিজিৎ ঠিক করলাম যে চল আমরা ইকো পার্কে ঘুরতে চাই। দিনটা সানডে ছিল, খুব বিশাল গরম ছিল দিনটায়। আমরা এখন ইকো পার্কের কাছাকাছি চলে এসেছি। আমরা 4 নম্বর গেট দিয়েই এখন ঢুকে পড়লাম। বাইক পার্কিং করার জন্য এখানে 6 ঘন্টায় 20 টাকা নেবে। এই ইকো পার্কের বাইরের চত্বরে অনেক কিছু সাজগোজের জিনিস, টুপি, সানগ্লাস, এটা ওটা সেটা পাওয়া যাচ্ছিল। ইতিমধ্যেই অরিজিৎ টিকিট কাউন্টারে চলে গেল, দুটো টিকিট কেটে নিয়ে আসলো। পার হেড 30 করে লাগলো। আমরা ঠিক করলাম যে ইকো পার্কের 7 ওয়ান্ডার্সে যাব, কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে সেম টিকিটে সেখানে এন্ট্রি হলো না। আমাদেরকে 30 করে আরও দুটো টিকিট আমাদেরকে কাটতে হলো। সবার আগে আমরা দেখে নিলাম দ্য গ্রেট পিরামিড অফ গিজা। গিজার গেট পিরামিডটি প্রাচীন বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে সবচেয়ে প্রাচীন এবং আকর্ষণীয়। মোট 3টি পিরামিড রয়েছে। 3টির মধ্যে সবচেয়ে বড়টি হলো 4th রাজবংশের খুফুর অন্তর্গত এবং বিশ্বের কাছে গ্রেট পিরামিড নামে পরিচিত। এটি 411 ফুট লম্বা ছিল। যতদিন না আধুনিক গগনচুম্বী অট্টালিকা আসে, এটি বিশ্বের সবচেয়ে উঁচু কাঠামো হিসেবে গর্বিত ছিল। 2526 সালে এটি সম্পূর্ণ হয় এবং 20 বছর এবং 20,000 শ্রমিক লেগেছিল তৈরি করতে। এবার আপনাদেরকে দেখাতে নিয়ে যাব কলোসিয়ামের, যেটা ইটালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ ছাদবিহীন মঞ্চ। প্রায় 50,000 দর্শক ধারণ ক্ষমতা এই মঞ্চে রয়েছে। সাধারণত গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা এবং জনসাধারণের উদ্দেশ্যে কোনো প্রদর্শনীর জন্য এটি ব্যবহৃত হতো। এর নির্মাণ কাজ শেষ হয়েছিল 80 খ্রিস্টাব্দে সম্রাট টিতুসের রাজত্বকালে। এর আদি নাম ছিল ফ্ল্যাভিয়ান নাট্যশালা। বহুবার অগ্নিকাণ্ড এবং ভূমিকম্পে, তাছাড়া নির্মাতাদের দ্বারাই এই জায়গাটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। রোমান সাম্রাজ্যের এই গোলাকৃতি অ্যাম্পি থিয়েটারে বড় বড় ক্রিয়া এখানে ব্যবহার করা হতো। মল্লবীরগণ একে অপরকে নিঃশেষ করে স্বীয় ক্ষমতা প্রয়োগপূর্বক নিজেকে টিকিয়ে রাখার জন্য এমনকি হিংস্র জীবজন্তুর সাথেও এখানে লড়তে হতো। মহিলাদের মল্লযুদ্ধও এখানে অনুষ্ঠিত হতো। অনেক সময় রোমান মহিলারা নামকরা মল্লবীদের প্রেমে পড়ে গৃহত্যাগও করতেন। 80 খ্রিস্টাব্দে সম্রাট টিটাসের শাসন অন্তকালে মল্লযোদ্ধা প্রিক্টাস এবং ভেরাসের মধ্যে যুদ্ধ দিয়ে এই স্থাপনার আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়। এই প্লেসে আমি কিছু ফটোশ্যুট সেরে নিলাম। পৃথিবীর 7টি আজুবারও একটি মাত্র আজুবাও আমার আজ পর্যন্ত দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। ইকো পার্কের দৌলতে পৃথিবীর 7টি আজুবার একই প্লেসে আমরা দেখতে পারলাম। এরপর আপনাদেরকে দেখাতে নিয়ে যাব দ্য গ্রেট ওয়াল অফ চাইনা। চীনের মহাপ্রাচীর পৃথিবীর সত্যিকারের বিষয়। প্রাচীরটি মূলত রাজ্যের সীমানা রক্ষার জন্য নির্মিত হয়েছিল, কিন্তু বছরের পর বছর ধরে এটি চীনের উত্তর সীমান্তের প্রতিরক্ষার পাশাপাশি পর্যটনের জন্য একটি দুর্দান্ত উৎস হিসেবে কাজ করেছে। প্রাচীরটি বিশ্বের দীর্ঘতম কাঠামো হিসেবে গর্বিত। প্রায় 7,300 কিলোমিটার প্রসারিত প্রাচীরটি পূর্ব উপকূলে সাংহাই পাস থেকে শুরু করে জিয়াও পাস পর্যন্ত গেছে। এটা প্রায় বলা হয় মহাকাশ থেকে দৃশ্যমান একমাত্র জিনিস চীনের গ্রেট ওয়াল। চলুন এবার আপনাদেরকে তাজমহল দেখাতে নিয়ে যাব।
তাজমহল ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত একটি চমৎকার দেখতে সাদা মার্বেল স্মৃতিস্তম্ভ। এই স্মৃতিসৌধের পিছনের প্রেমের গল্পটি বেশ বিখ্যাত। তাজমহলটি মুঘল সম্রাট শাহজাহানের আদেশে 1632 সালে তার প্রেমময় স্ত্রী মমতাজ মহলের সম্মানে নির্মিত হয়েছিল। এখানে শুধুমাত্র আরাধ্যা দম্পতির সমাধি রয়েছে। সমাধিটি একটি 42 একর কমপ্লেক্সের কেন্দ্রবিন্দু, যার মধ্যে একটি মসজিদ এবং একটি গেস্ট হাউস রয়েছে, এবং এটি একটি ক্রেনেলেটেড প্রাচীর দ্বারা 3 দিকে আবদ্ধ আনুষ্ঠানিক বাগানে স্থাপন করা হয়েছে। আমি তাজমহলের সামনে কিছু ফটোশ্যুট করে নিলাম। ওস্তাদ আহমেদ লাহোরী এই মুঘল স্থাপত্যটি নির্মাণ করেন। এরপর চলুন আপনাদেরকে নিয়ে যাই মোয়াই স্ট্যাচু দর্শন করাতে। 1250 থেকে 1500 সালের মধ্যে রাপা নুহ লোকদের দ্বারা এই সুন্দরভাবে খোদাই করা মানব মূর্তিগুলি পূর্ব পলিনেশিয়ার ইস্টার দ্বীপে অবস্থিত। তাদের সকলের মাথা বড় আকারের তাদের শরীরের তুলনায়। তারা কখনো কখনো তারা তাদের পূর্বপুরুষ হিসেবেও প্রতীক হিসেবেও বিবেচিত করত, যদিও বেশিরভাগ সময়ের সাথে সাথে ধ্বংস হয়ে গেছে। বাকিরা সৌভাগ্যক্রমে এখনও রানো রাকারো আগ্নেয়গিরির ঢালে দাঁড়িয়ে আছে। এরপর আপনাদেরকে দেখাবো ক্রাইস্ট দ্য রিডিমারকে। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে এই সুন্দর শিল্পকর্মটি যীশুখ্রিস্টের মূল্যবোধকে নিখুঁতভাবে চিত্রিত করে। যিশুর মতো এই মূর্তিটিরও লক্ষ্য আধুনিক সমাজ রক্ষা করা। লোকেরা এটিকে তাদের মাথার উপরে ছাদ হিসেবে গণ্য করে। এরপর শেষ ওয়ান্ডার্সটি হল পেট্রা। পেট্রা 300 খ্রিস্টপূর্বাব্দে নাবাতেন রাজ্যের রাজধানী হিসেবে কাজ করেছিল। এটি জর্ডানে অবস্থিত একটি প্রাচীন শহর। সমাধি ও মন্দিরে গোলাপি বেলেপাথরের কাজের কারণে শহরটি বিশ্বব্যাপী রোজ সিটি নামে পরিচিত। একসময় এটি সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র ছিল, কিন্তু শহরটি অবহেলায় এবং স্থানান্তরের কারণে শেষ পর্যন্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এক এক করে 7 ওয়ান্ডার্সের সামনে আমি আমার ফটো তুলে নিলাম। আমি, অরিজিৎ আর অনেক মিলে খুবই ভালো সময় কাটালাম। উইকেন্ডে ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য ইকো পার্ক হচ্ছে সবথেকে সুইটেবল প্লেস। আজকে অনেক এসেছিল, অনেক আজকে আমার মানে সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে। তো ও আমাকে বললো যে এই গরমের সময় তুমি এখানে প্ল্যান করলে কি করে। আর চলে এসেছি, দিনটা কেটেও গেল, খুবই ভালো সময় আমরা কাটালাম। মানে গরমের মধ্যেও মানে খুব মজা হয়েছে। আর এই যে অরিজিৎটাকে নিয়ে টেনে বার করা হয়েছে, কারণ আমি
বেনারস থেকে এসে আমি কোথাও বেরাইনি, আমি বললাম যে চল ইকো পার্কে যাওয়া হবে, ওখানে ফটোশ্যুটও হবে, ভালো মতোভাবে সময় কাটানো যাবে, সানডে আছে, তাই জন্য আমরা চলে আসলাম। এখন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হলো, এবার আমরা যে যার বাড়িতে আমরা রওনা হবো। টাটা বাই বাই করতে করতে এবার বাড়ি যাই। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার খুব জলদি দেখা হবে।